জেগে থাক ওই দু চোখ। জীবনের আলো এমনি নিভা রইছে আর ভাই কিছু না। ভাই অ্যাকাউন্টিং এর কি আর অধ্যায় দেয়া শেষ হইব না রে স্যারের সিলেবাস? আরে ওইটাই তো আমি কইতেছিলাম, স্যার কি শুরু করছে একেবারে অ্যাকাউন্টিং এরিয়া দিতে আছে দিতে আছে দিতে আছে দিতে আছে দিতে আছে। এই সব দিয়ে যদি পরীক্ষা দিয়ে দেয় কি একটা অবস্থা হইব। প্রত্যেক দিন আই দেখবি পরীক্ষার আগের দিন নতুন চ্যাপ্টার দিব। কই যেন ছিলাম, কি স্ক্রিন শেয়ার কইবে? 5 নম্বর অধ্যায়টা ভাই ভালো করে বুঝায় দেয়। দেখা যায়। শাফিন কই আছে রে? সামনে আমার পাশে মাথায় হাত কি দিয়ে কি করে? জানি ভাবতেছে। বাবা অঙ্ক ও এক অঙ্ক দুইবার করেছে, অঙ্ক মুখস্থ করে মনে হয়। পারো তো। তার ভিডিও বন্ধ করে মে- মুখ দেখাইতে আসছে। মেসে সালাম ঢুকো। আলাইকুম। কাম টু দ্য সাদ পয়েন্ট, মুখ। আই হ্যাভ ডন। আমার কোনো এনাফ টাইম নেই, কারণ আমি এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি I নাই। have done. হ্যাঁ, চ্যাপ্টার 5, ঠিক আছে। কিছু ভালো করে পড়ায় একদম বেসিক বেসিক। হ্যাঁ, কিছু হাইলাইটস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মার্চেন্টাইজিং কোম্পানি। তো মার্চেন্টাইজিং কোম্পানি যেটা মামা লেখা আছে, বেসিক পড়ো। তো বেসিকে তো পাচ্ছি, কি পাচ্ছি তো আমি রে ভাই, সাদা এটাও ওকে রেকর্ড ওকে। হয়েছে। আমি ট্রাই করবো উল্টাপাল্টা কিছু না বলার, বিকজ অফ রেকর্ড হইতেছে। না মামা আমি উল্টাপাল্টা বলি না। না না, আমি টেনশন। আমি নিজের নিজের কন্ট্রোলের কথা বলতেছি, তোর কন্ট্রোল তো আছেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পুরুষ মানুষের দুইটা জিনিস কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট। আস্তে। আরে ভাই, কি কি ভাই? মুখ আর মন, এই দুইটা তোরা কি ভাবতেছিস? আমিও তো ওইটাই বলছি। না না, ঠিক আছে, সরারে এগুলা তো রেকর্ড উল্টা পাল্টা রেকর্ড ভাবে খালি। রেকর্ড কাটতে লাগবে। আচ্ছা, দুটা স্লাইড পাস করার পিছনের মেইন রিজন হলো, একটাতে কোশ্চেন থাকবে, একটাতে অ্যান্সার থাকবে। ও, আচ্ছা ফার্স্টে ভাই পড়া যেটা হচ্ছে পড়া। মার্চেন্টাইজিং কোম্পানি, সেটা দুই টাইপের হয়। একটা হচ্ছে রিটেল অ্যান্ড হোলসেল। রিটেল মানে হচ্ছে খুচরা, যেটা তোর নর্মাল যে দোকানপাটগুলো যেটা দেখতেছিস সেটা হচ্ছে খুচরা। আর কিছু হোলসেল দোকান হয়, যেমন মনে কর যে একটা এক্সাম্পল দিই, মানে কেউ প্যান্ট বিক্রি করতেছে পিস 500 টাকা করে, ঠিক আছে, আর কেউ প্যান্ট বিক্রি করতেছে 10 পিস 500 টাকাতে, ঠিক আছে। তো যারা 10 পিস 500 টাকা বিক্রি করতেছে ওরা হচ্ছে হোলসেল। হোলসেল তো এটাও বলতে পারি, যারা কোম্পানি থেকে নিয়ে আসে ডাইরেক্ট সেল করে তাদেরকে হোলসেল বলে। আর রিটেল হচ্ছে যে হোলসেল বা ডিলারের কাছ থেকে নিয়ে যারা তারা বিক্রি করে খুচরা, ঠিক আছে, তারা মনে করে যে রিটেলার বা রিটেল বিজনেস বলে। তো এখানে আরেকটা জিনিস আছে যে কাস্টমার অ্যান্ড কনজিউমার, ঠিক আছে। এই দুটার একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স কেউ জানিস কাস্টমার অ্যান্ড কনজিউমারের মধ্যে? এনিওয়ান, শিফাত, শরণ? না ভাই। কনজিউমার হলো ভোক্তা, আর কাস্টমার হলো যে খুচরা কেনে, সে কেনে খুচরা কেনে। আর কনজিউমার হলো তোর মনে হয় পাইকারি কেনে। হ্যাঁ, এখন তুই কনজিউমার না কাস্টমার? কাস্টমার। আমি কাস্টমার। তুই আর কনজিউমার কনজিউমার কখন? হলো তুই কি ভোগ করতেছিস না? তুই কি ভোক্তা না? এই কনজিউমার আর কাস্টমারের ডিফারেন্সটা আমাকে পরে বলিস। কেনার পরে ভোক্তা হবো, কেনার আগে কাস্টমার। কেনার আগে, কেনার পরে, আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো যেটা হোক, রিটেইল বিজনেস অ্যান্ড হোলসেল বিজনেস তো বুঝে গেছিস, তাই না? এটা তো আর বলার মতো কিছু নাই আমার আপাতত, আমি একটা শর্ট এক্সাম্পলের থ্রুতে বুঝাই দিছি। মনে হয় না কিছু বলতে লাগবে। তো এখন মেন যেটা আছি, যেটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে কাস্টমার করব, আমরা তিনটা স্টেটমেন্টের কাজ করব। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যেটার মধ্যে প্রফিট আর লস বের করব। আরটা হচ্ছে ওনার ইকুইটি স্টেটমেন্ট, যেটা হচ্ছে আমরা জানি যে ওই থেকে ডি মাইনাস করতে লাগে। আরটা হচ্ছে ব্যালেন্স শিট, ওই প্রিভিয়াস ব্যালেন্স শিটের মতো এটা কিছুটা, একটু ডিফারেন্স আছে। আমরা এটা আপাতত দেখবো না, এটা দেখার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট ম্যাথে যাব। ও, তার আগে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে অপারেটিং এক্সপেন্স যেটা আছে এটা সবসময় মাথায় রাখতে লাগবে। আর যেটা এক্সেপশনাল যেটা আছে সেটা হচ্ছে রেভিনিউস অ্যান্ড গেইন, একটা হচ্ছে এক্সপেন্স অ্যান্ড লসেস। এই দুইটা ফিক্সড, এই দুইটাই হয়।
এই দুইটার বাইরে কিছু হয় না। এই দুইটার বাদে বাকি যেগুলো পড়বে এক্সপেন্সের মধ্যে সবগুলো অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়বে। আর কারেন্ট অ্যাসেটের মধ্যে যেটা আছে এখানে তোর 5টা আছে। আর প্রপার্টি প্ল্যান্টস ইকুইপমেন্ট এটা তো হচ্ছে নন কারেন্টের মধ্যে একটা পড়ে। আর এটা হচ্ছে তোর কারেন্ট লাইবিলিটি আছে কয়েকটা, আর লং টার্ম লাইবিলিটি আছে। আমি এগুলো এক্সপ্লেইন করব ম্যাথ করার সময়, এখন কোনো টাইপের এক্সপ্লেইন আমি করব না, তো ডিরেক্ট ম্যাথে যাই। আর কিছু কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে কোশ্চেন থাকবে, আমি জানি কোশ্চেন একটু পর ঠিকই করবি, ওই কোশ্চেনগুলোর অ্যান্সারও আমি দিয়ে দেবো, বিকজ অফ স্যারের সাথে কিছুক্ষণ আগে আমার কনভারসেশন হয়েছিল। সেই কনভারসেশনগুলো এবং স্যারের শিটে কিছু ভুল ছিল, স্যারকে বললাম স্যার এরকম এরকম এরকম, স্যার বললো আচ্ছা ঠিক আছে। আর ম্যাথে আসি আমরা সলিউশনে। এখানে এখানে 29টার মধ্যে মনে হয় ভুল আছে না? এখানে তোর যেমন করে দেখ, এখানে তোর যে টোটাল অপারেটিং এক্সপেন্স যা লেখা আছে এটা এখানে ক্যালকুলেশন এখানে দেখায়নি, এই যে একটা গ্যাপ, এটা একটা ভুল। ভুল হিসেবে কাউন্ট করতেও পারিস, না করতেও পারিস, ইটস ইয়ার ওন ম্যাটার। হ্যাঁ, ফার্স্টে যেটা আসি, আমাদের কয়েকটা জিনিস একেবারে ফিক্সড, যেটা তোরা পাইলে খাতার মধ্যে নোট আউট করে রাখ। সেগুলো হচ্ছে যে আমাদের ফার্স্ট কাজ শুরু করতে হবে এই দুইটা দিয়ে, যেটা হচ্ছে সেলস দিয়ে। তারপরে সেলস থেকে যেটা আমাদের নেট সেলস যেটা আসবে, যেটা বিক্রি করতেছে, আর সোজা হিসাব, সোজা একটা হিসাব। আমরা একটা জিনিস মনে কর যে তুই বাজারের যে নর্মাল হিসাব করবে, এটা তোর ক্রিটিক্যাল থিঙ্কিং এর কিছু না। তুই একটা মনে কর প্রোডাক্ট তুই মনে করে বেচলি, সেখান থেকে তোর ইনকাম হলো। এখন কাস্টমার তো কোনো একটা প্রোডাক্ট আসে ফেরত দিতেই পারে, দেখা গেলো কাপড়ের মধ্যে ফুটা বা কাপড়ের ট্যাগের প্রবলেম আসে, ফেরত দিতেই পারে। এই দুইটা হচ্ছে তোর মেইন জিনিস দিয়ে তোর সেলস কাউন্ট করা হয়, তুই কয়টা সেল করছে আর তোর কয়টা কাস্টমার তোকে রিটার্ন করছে। এরপর কি তোর এখন যে প্রফিটটা বের করবি, অবশ্যই তোর যেটা কিনছিস যে দামে, সেই কেনার দাম থেকে তুই এটা অবশ্যই বাদ দিবি, তাই না? এ বাদ দেওয়ার পরে তো তোর ক্রস প্রফিটটা আসবে না। তুই মনে কর যে 150 টাকা বেচছিস আর তোর প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, তোর প্রফিট কত? 50 টাকা। এই জিনিসটাই করছে এই ফার্স্ট পার্টে। তোর আমরা যে ফার্স্টে যে প্রফিট অ্যান্ড লস করতেছি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টের কাজ হচ্ছে এটাই, যে প্রোডাক্ট কয়টা বিক্রি করছি, কয়টা ফেরত আসছে, সে টোটাল যে বিক্রিটা হয়েছে সেই বিক্রি থেকে প্রোডাক্টের যে মেইন দাম সেটা বাদ দেবো, দিয়ে আমরা গ্রস প্রফিটটা বের করব। এখন তুই যে একটা দোকান চালাচ্ছিস, তোর দোকানের তো আরও এক্সেপশনাল খরচগুলো আছে, তাই না? এমন তো না যে সরকার তোর দোকানের হচ্ছে সাপ্লাইসের টাকা দিতেছে, সরকার তোর ইউটিলিটি বিলস তো পে করতেছে, এই কারণে তুই এগুলো কাউন্ট করবি না। তোর এখানে স্যালারি দিতে হবে, তোর দোকানে স্টাফ রাখবি, স্টাফ বেতন দিতে হবে, এই সব কিছু বাদ দেওয়ার পর মাস শেষে তোর যে ইনকামটা, সেই ইনকামটা তুই আসলে কাউন্ট করবি, তাই না? মাঝে মধ্যে কেউ রেসপন্স করিস, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতেছিস তোরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা জিনিস, একটা এই ম্যাথ করার সময় জাস্ট একেবারে নর্মাল থিঙ্কিং করবি, যে তুই একজন গেঞ্জি ব্যবসায়ী, রাস্তার ধারে তুই একটা ভ্যান দিয়ে বিজনেস করা শুরু করছিস, সাথে মনে করে কাউকে রাখছিস, মনে কর শরণকে তুই রাখছিস অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। শরণ চিল্লাচ্ছে 100 টাকা গেঞ্জি, 100 টাকা গেঞ্জি, 100 টাকা গেঞ্জি, বাট তোর তো 100 টাকা কেনা না। তোর ওই জিনিসটা তোর মনে কর যে 60 টাকায় কেনা বা 50 টাকায় কেনা, বিক্রি করতেছিস, গেঞ্জির মধ্যে ফুটা থাকতেও পারে, কম দোকানদার নিয়ে গেল, পড়াশোনা হলো ভাই আপনার গেঞ্জিতে ফুটা ছিল, এটা ফেরত দিয়ে দেন। তুই আর রিপ্লেস করে অন্য একটা মাল দিতে পারলি না। এই যে তুই জিনিসটা যে ফেরত দিলি, এটাকে আলাদাভাবে কাউন্ট করতে হয়, এটা হচ্ছে লস, অ্যাসেট লসের হিসেবে কাউন্ট করতে হয়। ওটা পরে এখন হচ্ছে অপারেটিং এক্সপেন্স। এক্সপেন্স অলওয়েজ মাইনাস হয়, দ্যাটস ওয়াই এই জায়গাটা লেস, ঠিক আছে? এখন কি কি এখানে থাকতে পারে, তো হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, যত টাইপের এক্সপেন্স আছে। এখন হচ্ছে অপারেটিং এক্সপেন্স দুই টাইপের, এটা হচ্ছে নন অপারেটিং, হচ্ছে অপারেটিং। তো আমরা অপারেটিংয়ে এগুলো মাথায় রাখবো, যেগুলো হচ্ছে তোর ইন্টারেস্ট আর গেইন বাদে বাকি যতগুলো এক্সপেন্স আছে সবগুলোই তোর হচ্ছে অপারেটিং এক্সপেন্স। শুধু ইন্টারেস্ট রেভিনিউ অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স, এই দুইটা আমরা বাদ দেবো। কোন দুইটা? ইন্টারেস্ট রেভিনিউ আর ইন্টারেস্ট এক্সপেন্স। তুই যে চাস সেখানে শিটের মধ্যে দেখতেও পারিস, এখানে তোর দেওয়া আছে রেন্ট এক্সপেন্স, স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট, ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্স, সেলস কমিশন, তারপর হচ্ছে ফ্রেট আউট। আর একটা হচ্ছে ফ্রেট আউট, একটা হচ্ছে ফ্রেড ইন। এটা আমি স্যারকে ওই সময় কোশ্চেন করছিলাম। ফ্রেট আউট হচ্ছে যে ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা তোর লাগতেছে, আর ফ্রেড ইন তোর হচ্ছে ডেলিভারি চার্জ যেটা, সেটা। এখানে তোর এই দুইটা ছাড়া এখানে তোর ডিফারেন্স কিছু নাই, বুঝলি? যে জাস্ট খালি ইন্টারেস্ট রেভিনিউ, মানে ছকের মধ্যে ইন্টারেস্ট রেভিনিউ আর ইন্টারেস্ট এক্সপেন্স, এই দুটো বাদ দিয়ে বাকি যত টাইপের এক্সপেন্স আছে সবগুলো তোর কিসের মধ্যে পড়বে? অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়বে। তো অপারেটিং এক্সপেন্সগুলো তোর হচ্ছে দেওয়ার পর এখান থেকে মাইনাস করবি, এটা মেবি ক্যালকুলেশন করে এটা তোর কত হয়, আমি তো এটা লিখছিলাম খাতার মধ্যে, হ্যাঁ 8,800 মতো হয় এটা,
এটা 8,800, তাই এটা মাইনাস করার পর এটা তোর বের হয়েছে 2900, এটা নেগেটিভে বের হয়েছে, মানে যা তোর হচ্ছে লাভ হয়েছে তার থেকে তোর এই মাসে বেশি খরচা হয়ে গেছে, মানে তোর কি বিজনেস লসে আছে, এই কারণে আমরা অপারেটিং লস লিখছি। আর যদি বিজনেস যদি প্রফিট করতো, নেগেটিভ অ্যান্সার না আসতো, তাহলে লিখতাম কি অপারেটিং প্রফিট বা টোটাল প্রফিট বা সামথিং একটা কিছু একটা লিখতাম। তো এই ব্র্যাকেটটা মাস্ট বিতে লাগবে, এটাতে নেগেটিভ ইন্ডিকেট করে। জাস্ট খালি আমরা যখন লস হবে তখন লস লিখবো প্লাস এই নেগেটিভ নিয়ে দেবো, অন্য কোনো জায়গায় আমরা ব্র্যাকেট দিব না। এই হলো তোর ইনকাম স্টেটমেন্ট। তারপর এখান থেকে তোর যদি কোনো ইন্টারেস্ট রেভিনিউ থাকে ওগুলো অ্যাড করবি, মাইনাস করবি। ইন্টারেস্ট রেভিনিউ যেটা রেভিনিউ যেহেতু প্লাস হয় এখানে অ্যাড, আর এক্সপেন্স যেহেতু মাইনাস হয় এখানে লেস, এটা বোঝার মধ্যে কিছুই নেই। তোর যেটা গেইন মানে হচ্ছে অর্জন করা, অর্জন কিছু গেইন করলে তো অবশ্যই প্লাস হচ্ছে তোর, আর লস করলে তো লস মাইনাস। প্লাস মাইনাসের কনজামশনটা হয়তো বুঝে গেছিস যে এক্সপেন্স অলওয়েজ মাইনাস হবে, রেভিনিউ তারপর হচ্ছে সেলস এগুলো তোর হচ্ছে যে প্লাস হবে, আর রিটার্ন যেহেতু করতেছে এই জায়গাটায় এই কারণে এটা লেস হবে। বুঝলি ইনকাম স্টেটমেন্টটা? বুঝছিস? কারো কোনো কোশ্চেন? নেট উইরা গেছে নাকি আবার? হ্যালো? আচ্ছা কি কি না না না, ঠিক আছে, বুঝতে এটা পারছি। আছে। হ্যাঁ, একে একে কোশ্চেন কর। বলতেছি কি কি মাইনাস হবে আর কি কি প্লাস হবে, এটা আরেকবার একটু বলতি। জাস্ট খালি এক্সপেন্স, কস্ট অফ গুড সোলস আর তোর হচ্ছে এই দুটাই খালি মাইনাস হবে। আর রিটার্ন করলে তুই জাস্ট এই ম্যাথটা করার সময় তুই জাস্ট খালি থিঙ্ক করবি তুই একজন গেঞ্জি ব্যবসায়ী, তুই ব্যবসা করতিস, তোর একজন স্টাফ আছে, এখন ওই থিঙ্কিং এ তুই সব ম্যাথগুলো করবি। তোর কস্ট অফ গুড সোলস মাইনাস কেন আচ্ছা হবে? বিজয়, তোর যে অরিজিনাল প্রোডাক্ট ওটা বাদ দিয়ে তোর প্রফিটটা বের করতে হবে, এই কারণে এটা মাইনাস হয়। হ্যাঁ বল শিফাত। বিজয় হুম। মানে অপারেটিং এক্সপেন্সের আর নন অপারেটিং এক্সপেন্স, এই মনে কর নন অপারেটিং এক্সপেন্সটা নাই গিয়া, প্রশ্নের মধ্যে দেওয়া নাই গিয়া, এই যে নাই, এটা তাহলে একটু এটা ফাঁকা রয়েছে না লেখার এখানে। কোনো দরকার নাই, স্যার এটা লিখতে মানা করছে, এটা এক্সেপশনাল, তুমি চাইলে লিখতে আর পারো না চাইলে লিখতে আর পারো। আর যদি এটা যে থাকবেই লিখি এমনটা না, তাহলে? এটা খুব রেয়ার, হ্যাঁ, খুব রেয়ার ম্যাথে এটা দেখা যায়। আচ্ছা আচ্ছা বুঝলা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর হুম। লেখার দরকার নেই এটা। তো যদি দেখতেছিস যে আচ্ছা, নন মানে যেগুলো অপারেটিং, কোশ্চেনে থাকবে ওইগুলো লিখলেই হবে হ্যাঁ নাকি? ওটা লিখলে হবে। তোর ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট এক্সপেন্স যদি থাকে তখনই লিখবি, আদারওয়াইজ লেখার দরকার নেই। আচ্ছা এতটুকু আচ্ছা। করে দিবি, এখানেই অ্যান্সার শেষ। এখানে অপারেটিং লস লেখা আছে, অপারেটিং লস এত লিখবো, নিচে একটা দাগ দিয়ে আবার লিখবি নেট লস দিয়ে, এটা লিখে দিবি, শেষ। কিছু করতে হবে না আর। এখানে একটা ওকে। এরকম মানে ম্যাথ আছে, আমি তোরা দেখাই। এখানে নাই যদিও, আমি যদি পাই এরকম কিছু একটা দেখাই দেবো। স্যারের সাথে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে, চাইলে কই গেল? এই দেখ স্যার, যদি নন অপারেটিং কিছু না থাকে তারপরও কি ইনকাম স্টেটমেন্টের পার্টিকুলার্স থেকে লিখতে হবে? নট নেসেসারি, ইম্পর্টেন্ট না, এখানে লেখার কোনো দরকার নাই। বুঝলি? আচ্ছা এই ম্যাথের 3টা পার্ট, এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2 বলতে পারিস, এটা হচ্ছে পার্ট 3। পার্ট 3 সবসময় লাগে না, পার্ট 1 2 দিয়ে ম্যাথ হয়ে যায়। যদি ইন্টারেস্ট রেভিনিউ অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স থাকে তখনই এটা তুই লিখবি। আর ইন্টারেস্ট এক্সপেন্স এই দুটো ম্যাক্সিমাম তো হচ্ছে স্টক হোল্ডার বিজনেসের ক্ষেত্রে থাকে, তো এখানে খুব কম দেখা যায়। তুই যদি সুদের ব্যবসা করিস তাহলে সেক্ষেত্রে হয়তো বা থাকতে পারে। এখন হচ্ছে ওনার ইকুইটি, এটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই। তো ওনার্স ইকুইটি বিগিনিং অলওয়েজ 0 থাকে। আর যদি কখনো যদি অ্যাড করতে লাগে কোশ্চেনের মধ্যে লেখা থাকবে ওনার্স ইকুইটি, ড্রয়িংয়ের এখানে লেখা থাকবে, সরি ড্রয়িং না, এটা হবে না, এটা লেখাটা পড়তে ভুলে গেছি। বিগিনিং কই লেখা রে? ওনার্স ইকুইটি, ওনার্স ক্যাপিটাল, হ্যাঁ এই যে ওনার্স ক্যাপিটাল। এই ওনার্স ক্যাপিটাল এখানে তোর মনে কর যে স্টার্টিং এর বা নিচে একটা এখানে একটা পয়েন্ট থাকতে পারে ওনার্স ইকুইটির, দিয়ে এখানে মনে কর একটা দিয়ে দিল, বিগিনিং দিয়ে লিখলো, তখন সেই ক্ষেত্রে এটা লিখতে লাগবে। ওইটা থাকে না খুব সম্ভবত। থাকে না, এরকম রেয়ার কেস। এটা কখন থাকে? তো এর আগের প্রিভিয়াস ক্লাসে আমি বলছিলাম যে যখন আমরা জয়েন্ট মানে 2 মাসের একসাথে কোনো কাজ করি, এগুলো আমাদের জন্য না, ওগুলো যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ে তাদের জন্য। যখন 2 মাসে একসাথে আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে এটা লাগে। আমরা তো জাস্ট কই সিম্পল অ্যাকাউন্টিং করতেছি, ওটা মেজর অ্যাকাউন্টিং করলে তখন ওগুলো পাবি, যদিও করবি না, সুযোগও নাই। এখন ওনার্স ক্যাপিটাল তোর অলওয়েজ অ্যাড হয়, এটা জানিস, আর ড্রয়িং মাইনাস হয়, এটাই। আর কিছু বলা আছে? নেট লস এখানে একটা ভুল আছে, এটা হবে এখানে ব্র্যাকেট হবে, এটা 0 হবে না, 29 হবে। এই 29টা এখানে আমরা 2 কে এখানে দিছি। এটা 29,000 দিছে। হ্যাঁ স্যার ভুল করে 29 দিছে, ব্র্যাকেটের জায়গায় 0 দিয়ে দিছে। তো হচ্ছে যে এখানে অ্যাড ওনার্স ক্যাপিটাল
আর লেস হবে অনার্স ড্রয়িং যেহেতু বের করে নিচ্ছে টাকা পয়সা অবশ্যই মাইনাস হবে, আর যেহেতু তোর লস হয়েছে এই কারণে তোর মাইনাস হয়েছে। যদি প্রফিট হইতো, এটা নেট প্রফিট হইতো, তাহলে এটা কিন্তু লেস হতো না, এটা কিন্তু অ্যাড হইতো, বুঝলি? লস হওয়ার কারণে মাইনাস হয়েছে, জিনিসটা বুঝছিস? বুঝতে পারছি। যদি লস হয় তাহলে মাইনাস, যদি প্রফিট হয় তাহলে অ্যাড। আর মূলধন থেকে তোর হচ্ছে ড্রয়িং মাইনাস হবে, এটা সবাই জানে, এখানে কিছু করার নেই। এখানে হচ্ছে অনার সিকিউরিটি এন্ডিং, এখান থেকে এটা অ্যান্সার, নিচে ডাবল দাগ দিবি নাহলে 1 মার্ক কাটে দেবে। আমার হাফ মার্ক কাটে দিছিল এক্সামে, আমি জানে শুনে ভুল করি, এটা আমার পুরনো অভ্যাস। এরপরে এখন হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখন আমরা এই জিনিসটাকে ইউজ করব, এটা থেকে এটাতে আমরা আসবো। অ্যাসেট, এখন অ্যাসেট দুই টাইপে, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট কীভাবে বুঝবো? যেটা আমার হচ্ছে ক্যাশ টাকা, ঠিক আছে, যেটা আমার 1 মাসেরটা আরেক মাসে নর্মালি ইউজ করা হয় না, সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর যেটা হচ্ছে বছরের পর বছর ধরে চলে, 1 বছর ধরে চলে, 2 বছর ধরে চলে, সেগুলো হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট, বুঝলি? কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে নগদ, যেটা তোর হাতের মধ্যে আছে, সেই অ্যাসেটটাকে বোঝে। লিকুইড মানি, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ কি, যে কাগজ কলম এই মাসে ইউজ করলে পরের মাসে ওটা শেষ। প্রিপেইড, একটা কাগজ তো 1 বছর 2 বছর যাবে না, তাই না? ওরকম কাগজ তো বেরো না। হয়নি। তো ওগুলো আমরা টুকবো আগে, ফার্স্টে কারেন্ট অ্যাসেটস লিখবো, লেখার পর এখানে ক্যাশ, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, আর কি হয় প্রিপেড ইন্স্যুরেন্স, এটা হয় না, না প্রিপেড ইন্স্যুরেন্স তো হয় রে, প্রিপেড যেহেতু এটা হবেই। সকল টাইপের প্রিপেড তোর হচ্ছে অ্যাসেটের মধ্যে কিন্তু পড়ে। কারেন্ট প্রিপেড, অ্যাসেট। হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে দেখ, এনি প্রিপেড এক্সপেন্স সাচ এস প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ট্রেন, এই সবগুলো তোর কিন্তু ক্যাশ মানে ইয়ার মধ্যে, কারেন্ট অ্যাসেটের মধ্যে সকল টাইপের। আর এই চারটা ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, ইনভেন্টরি, ট্রানজাকশন অ্যানালাইসিস যখন করছিস অ্যাসেট কী কী সেটা তো ভালো করে জানিস। আর যেগুলো বছরের পর বছর ধরে চলে, কল্ড ফিক্সড অ্যাসেট, ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড, মেশিনারিজ তো প্রত্যেক মাসে কিনিস না, ফার্নিচার তো প্রত্যেক মাসে কিনিস না, প্লান্ট তো প্রত্যেক মাসে কিনিস না, যেগুলো প্রত্যেক মাসে কেনা হয় না, এটা 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের জন্য কেনা হয়, সেগুলাই তোর হচ্ছে তোর কি বলে ইকুইপমেন্ট, মানে হচ্ছে আচ্ছা, নন এমনি কারেন্ট, কারেন্ট নন অ্যাসেট আর কারেন্ট, নন নন কারেন্ট কারেন্ট অ্যাসেট অ্যাসেট। দুটোই? ও আচ্ছা, নন কারেন্টটা মাইনাস হবে নাকি? না না, অ্যাসেট কেন মাইনাস হবে, আমি এই জিনিসটা বলতেছি। অ্যাসেটে আমরা তো আচ্ছা এখানে আচ্ছা। প্লাস মাইনাস করতেছি না, আমরা তো টোটাল ক্যালকুলেশন করবো না এখানে। মনে করছে ক্যাশগুলো দেখলে সব ক্লাস, ক্যাশ সব তো প্লাস হয়, অ্যাসেট তো অলওয়েজ প্লাস হয়, তাই না? যেটা হুম। ডেবিট সেটাই প্লাস। যেহেতু এটা প্লাস থাকতেছে, না আমি মানে ভুল বললাম, যেটা ডেবিট সেটা প্লাস না, এটা একবার সামাক বলছিল যে এটা না বলার জন্য। আচ্ছা সবগুলোই প্লাস তোর, মানে কি উল্টা উল্টা বলতেছি, অ্যাসেট সবগুলো তোর প্লাস হবে, এই সবগুলো হচ্ছে এটাকে সাফ টোটাল অ্যামাউন্ট বলে, এটা টোটাল অ্যামাউন্ট বলে। এখানে প্রত্যেকটা সাবগুলো লিখলাম, এটা সবগুলোকে একসাথে যোগ করে এখানে লিখলাম, ঠিক আছে? এটা টোটাল কারেন্ট অ্যাসেট। এখন নন কারেন্ট অ্যাসেট বের করবো, ইকুইপমেন্ট, এখানে একটা অপশন দেখবি যেখানে ইকুইপমেন্ট আছে, আরটা আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, দুটো জিনিস আছে এখানে। আমরা কিন্তু এখানে ইয়াটা হুম। নিব না, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নিব না, আমরা অ্যাকুমুলেটেড নিব। এখানে অ্যাকুমুলেটেড আর ডিপ্রিসিয়েশনের মধ্যে তফাৎ আছে। অ্যাকুমুলেটটা আমরা এখানে বাদ দেবো কেন? এটা হচ্ছে 1 বছরে এতটুক প্রপার্টি বা অ্যাসেট আমার হচ্ছে ক্ষয় হয়েছে, প্রত্যেকটা একটা জিনিসের ক্ষয় আছে তো, তাই না? ইকুইপমেন্ট যে হুম। ইউজ করতেছি, এটা মনে কর যে তুই একটা ফোন কিনছিস, ফোন কেনা 5 দিন পর তুই ফোনটা বেচতে যা, তো সেম সেম দাম পাবি না, দাম অবশ্যই কমবে। কেন? তুই 5 দিন ইউজ করছিস, সেটাই 5 দিন ইউজ করার কারণে তোর দামটা কমে গেছে। যে কতটুকু দাম কমছে অতটুকুকেই বলা হয় অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ঠিক আছে? তো টোটাল যে তোর যেই টাকা দিয়ে তুই কিনছিস, সেই টাকা দিয়ে তোর দাম যতটুকু কমলো অতটুকু দেওয়ার পর তারপর তোর বাকি যেটা থাকবে সেটা তো লাভ, তাই না? একটা ফোন মনে করে 15,000 টাকা দিয়ে কিনছিস, 5 দিন ইউজ করছিস, এখন তো ইয়া বললো যে একজনের কাছে বিক্রি করতে গেলে বললি যে ভাই 2,000 টাকা কম দেবো, দেওয়ার পর তুই কত টাকা ইয়া করলি, 13,000 টাকা, এই সেই জিনিসটাই 15,000 টাকা আচ্ছা আচ্ছা, 250 মানে বাদ ধর দাও। আমি 15,000 টাকাতে ফোনটা কিনলাম। হুম, এখন তুই বললি যে এটা 13,000 টাকায়, হ্যাঁ। হ্যাঁ তো ওই 13,000 টাকা দেওয়ার পরে যে 2,000 টাকা, এইটাই হচ্ছে মানে হ্যাঁ, ডেপ্রিসিয়েশন। এটাই হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা। অ্যাকুমুলেটেড ডিপ্লেশন, অ্যাকুমুলেটেড মানে মানে যৌথ হবে। আর এখানে আচ্ছা কোনো আচ্ছা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা নিব না, আমার খালি যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা নিব না, আমার যে ডিপ্রিসিয়েশন যেটা হইছে সেটা খালি নেব, এক্সপেন্সটা তোর অন্য জায়গায় হবে। আচ্ছা আচ্ছা। ওকে, এখন তারপর হচ্ছে কি যে কারেন্ট অ্যাসেট যেটা এটা,
আর এই যে এই দুইটা জিনিস আমরা এখনকে যোগ করার পরে এটা যে এই ভ্যালুটা আসবে, বুঝলি? নিচে ডাবল দাগ দেবো কারণ এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ, ডাবল দাগ আন্ডারলাইন মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ। এখন আমরা কি করব, লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি একসাথে কাউন্ট করব। যেহেতু আমার ফার্স্ট এটা আমরা জানি যে এ প্লাস, সরি আমি আজকে পাগলা গেছি, না খাওয়ার কারণে এই ইফেক্টটা পড়ছে আমার। এ ইকুয়াল টু এল প্লাস ও। এল প্লাস ওই হ্যাঁ, তোরা টাকা পয়সা দিস না, আমার খাইতে পাইতেছি না আমি। কত লাগবে, কত কত? ধুর, তুই তো আরো কিপটা। মামা আমার হিসেবটা নিয়ে নিস, আছে 1 কোটি পড়ে আছে। পারবি না ওর থেকে পারবি না রে। এই এই একটা জিনিস না, আমারও বুঝাইছে আমি কিন্তু লাইনে এই যে তোমার গ্রুপ, এই যে গ্রুপের না জয়েন করে দিছি তো গ্রুপের মধ্যে দেখো। কে বুঝতে আসছে বে? ইমাদ ইমা দেখা তুমি না গ্রুপে সমস্যা নাই, রেকর্ড করতেছি, রেকর্ড দিয়ে দেবো না। এখন হচ্ছে লাইবিলিটি দুই টাইপের, কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটির মধ্যে কিন্তু একটা কনফিউশন তোর ক্রিয়েট হইতেই পারে। এটা কি ট্রায়াল ব্যালেন্স? এটা আমরা ব্যালেন্স শিটে আছি লাস্ট পয়েন্টে একেবারে, এরপর ক্লাস শেষ, কি তারপরে কোনটা? তারপর পাঁচ রেকর্ড পাঁচ চ্যাপ্টার 5। হ্যাঁ, রেকর্ড দিবি না? রেকর্ড করতেছি, সমস্যা নেই। গুড রেকর্ড দে। কারেন্ট আজকে লাস্ট রেকর্ডের পর রেকর্ড দিতে পারবো না, রেকর্ড দিতে আমার লাভ আছে নাকি? আর স্মরণ আছে এই জায়গায়? ভাই রেকর্ড হইতেছে, তুই ভাই, স্মরণকে আপনি- ডাকতেছিস, ইয়া করতেছিস, এইভাবে ভাই রিয়াসোস আসি কেন, কি হইছে? তিনজন ভাই, থাকি। পড়া কারেন্ট লায়াবিলিটি। এখন তো হচ্ছে লায়াবিলিটি যেটা করব সেটা হচ্ছে তোর অ্যাকাউন্টস পেয়েবল, আনআর্নড সার্ভিস রেভিনিউ, স্যালারি পেয়েবল, ইউটিলিটি পেয়েবল, নোটস পেয়েবল। শর্টে বলি যত টাইপের পেয়েবল আছে সবগুলো তোর হচ্ছে কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে। এখানে একটা মেবি থাকার কথা। আর দেখ, এনি টাইপ অফ এক্সপেন্স পেয়েবল সাচ এস স্যালারিজ পেয়েবল, রেন্ট পেয়েবল, সবগুলো তোর এনি টাইপ অফ পেয়েবল তোর হচ্ছে কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে, যেটা তোর দিতে লাগবে সেটাই তো তোর লায়াবিলিটির মধ্যে না। আর এর মধ্যে একটা এক্সট্রা অ্যাড হয়, সেটা হচ্ছে তোর আনআর্নড সার্ভিস রেভিনিউ, মানে তুই টাকা পাইছিস বাট এখন পর্যন্ত কাজ করিসনি। এখন এটা হচ্ছে কারেন্ট লাইব্রেরি। এখন হচ্ছে যে লং টার্ম লাইব্রেরি কি, এই দুই টাইপের জিনিস, একটা হচ্ছে তোর মর্টগেজ পেয়েবল, একটা হচ্ছে ডিবেঞ্চার অ্যান্ড বন্ড পেয়েবল। বন্ড মানি, বন্ড টাইপের এরকম থাকে, আর এর মধ্যে কিন্তু লোনও পড়ে, যেটা তোর হচ্ছে এখন আমরা লং টার্ম করে করবো, যেটা মনে কর তোর 1 বছরে পে করা পসিবল না, 3-4 বছর ধরে পে করবি, ঠিক আছে? সেটাই। এখন কারো কাছ থেকে মনে কর তোর ওই যে আবার সেম বিজনেসে যাই, তোর গেঞ্জি বিজনেস, ভ্যান ট্যান কিনছিস, হ্যান ত্যান কিনছিস, কারো কাছ থেকে মনে কর যে 2-3 লাখ টাকা নিছিস, তোর তো লাভ মনে কর কি মাসে মনে কর যে 5-6 হাজার টাকা, তুই তো 2-3 লাখ টাকা তো মনে কর যে 1 বছর দিতে পারবি না, 2-3 বছর ধরে দিবি। এই টাইপের লোন, এনি কাইন্ড অফ মর্গেজ বা সরি মর্টেজ না, মর্গেজ, এনি কাইন্ড অফ মর্গেজ টাইপের পেয়েবলগুলো বা লোন টাইপেরগুলো সবগুলো লং টার্ম লাইবিলিটির মধ্যে যায়। যেহেতু আমাদের এইটার মধ্যে কোনো লং টাইমের কোনো কিছু নাই, এই কারণে আমরা এখানে নন কারেন্ট লাইবিলিটি এখানে কিছু লিখিনি, ফাঁকা রাখছি। তো সব টোটালগুলো করবি, আর ওই ওনার সিকিউরিটি এন্ডিংয়ে যেটা আসছে এই যে এখানে তোর 18,350, ওটা এখানে সুন্দর করে বসাই দিবি, লায়াবিলিটি দুটো যোগ করবি, অ্যান্সার করে দিবি, শেষ। কখনোই অ্যাসেটের সাথে লায়াবিলিটি এটা যোগ করতে ভুলেও করিস না। তোর এখানে লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটির একটা যোগ হবে আর টোটাল অ্যাসেটের যোগ হবে। এটার পার্ট হচ্ছে দুইটা, এটা একটা পার্ট, আর এটা হচ্ছে লায়াবিলিটি অ্যান্ড ওনার ইকুইটির পার্ট, এবং অ্যাসেটের পার্ট হচ্ছে দুইটা, এটার পার্ট হচ্ছে তোর দুইটা, আর এটার পার্ট হচ্ছে একটা। ওকে, এখানে একটা জিনিস তোর বুঝাই দেই লাস্টের ম্যাথে। এখানে দেখ, মর্গেজ পেয়েবল এখানে লেখা আছে একটা, আর এখানে লেখা মর্গেজ পেয়েবল এখানে লেখা আছে একটা। এখানে একটু আগে বললাম যে মর্গেজ পেয়েবল কখনোই তোর ওনার্স ইকুইটির মধ্যে মানে কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে না, কিন্তু এখানে কেন আসলো কেউ বলতে পারবি? এনিওয়ান? শিফার টিফার হ্যান ত্যান কে আছে? না এইটা হয়, এটার রিজন স্যার এটা লিখে দিচ্ছে, বাট আমি স্যারের রিজনটা না দেখি, আমি সহজে বলি। এখানে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া হয়েছে, দেখ রিকোয়ারমেন্টে
যে ওনার সেক্রেটারি ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর টাকা 25,000 অফ দ্য মর্গেজ পেয়েবল ইন ডিউ ফর পেমেন্ট ইন 2021, 25,000 টাকা সে পরে পে করবে, বাট এই বছরে বাকি টাকা সে পে করে দেবে। এই কারণে 80 থেকে 25 মাইনাস করার পরে যেটা বাঁচছে কত 55,000 টাকা। এই 55,000 টাকা সে করছে কি এই বছরেই ডিসেম্বর 31, 2019-এর মধ্যেই পে করে দিছে। আর বাকি বাঁচলো কত, সেই বাকি টাকা সে হচ্ছে 25,000 টাকা সে হচ্ছে পরের বছরে পে করছে। এই কারণে এই দুটাকে ডিভাইড করে লেখা হয়েছে। যেটা তুই এই বছরে দিয়ে দিবি, বলে দেওয়া হবে যে আমি এই বছরে দিয়ে দিছি, তো সেটা তোর তো কারেন্ট লায়াবিলিটির মধ্যেই পড়তেছে, তাই না? তুই তো এটা পরের বছর দিচ্ছিস না, যেটা তোর এই বছর থেকে পরের বছর ট্রান্সফার হয়ে যাবে সেটাই তোর হচ্ছে যে নন কারেন্ট। একটা জিনিস মাথায় রাখবি, যেটা এক বছরে শেষ হবে না সেটাই তো হচ্ছে কারেন্ট, এক বছরে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। যেটা তোর এক বছর পার করে দ্বিতীয় বছরে যাবে সেটা তোর হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি। কিন্তু মর্গেজ পেয়েবল দুই জায়গায় লেখা হয়েছে এই কারণে যে 80,000 টাকার মধ্যে 55,000 টাকা এই বছরেই দিয়ে দিচ্ছে, এই কারণে 50,000 টাকাটা দেওয়া হয়েছে কারেন্ট লাইবিলিটির মধ্যে, আর বাকি 25,000 টাকা পরে দেওয়া হবে। এখানে বাকি 25,000 টাকাটা পরের বছরের মানে নন কারেন্ট লাইবিলিটি দেওয়া হয়েছে। এমন তো না যে তুই এই বছরে 55 দিলি, পরের বছর তুই 80,000 টাকা লিখবি, 80,000 টাকা তো পরের বছর পে করবি না, এই কারণে ওটাকে মাইনাস করা হয়েছে। বুঝলি? আর একটা ছোট নোট আছে, বুঝতে পেরেছি। মর্গেজ পেয়েবল ইজ নরমালি লং আচ্ছা টার্ম আচ্ছা, মানে লাইবিলিটি হেয়ার, এখানে লেখা আছে মর্গেজ কারেন্ট পেয়েবল। কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট লাইবিলিটি এই দুইটা কি যোগ হইব? হ্যাঁ, এই দুটো যোগ হবে, এখানে বিয়োগের কিছু নাই। আচ্ছা, ব্যালেন্স শিটে বিয়োগের বলে কিছু নাই, ব্যালেন্স শিটে সব যোগ। যত ওকে। বিয়োগ আছে উপরের দুইটাতে। ব্যালেন্স শিটকে তোর আরেকটা জিনিস বলতে পারিস, এখানে টোটালটা দেখায়, আর টোটালে তোর তো মাইনাস মাইনাসের কোনো দরকার নেই। আচ্ছা। এখানে দেখ তাহলে এই টোটাল। ব্যালেন্স শিট এটা কি তোর এই 21-এর যে ফার্স্টের যে লাইবিলিটি ছিল আর হচ্ছে গিয়ে 22-এর যে লাইবিলিটি, এটা কি দুইটাই একসাথে দেখাইতে হবে? এখানে 21-22 দেওয়া নেই, 19-21 দেওয়া আছে। তো মনে হচ্ছে 19-এর মধ্যে আমার ক্যালকুলেশন করতেছি 19-এর, বাট এখানে মানে ক্যালকুলেশন 19-এর হচ্ছে, বাট এখানে বলা হয়েছে যে আমি পরের বছর দিব, তো 19-এর মধ্যে তো পরের বছর যেটা দিবি সেটা তো এখানে অ্যাড করতে পারবি না, ঠিক আছে? এই কারণে এটাকে নন কারেন্ট লাইবিলিটির মধ্যে আমরা ঢুকাই দেই, দিয়ে আমরা ওটাকে আলাদাভাবে কাউন্ট করি। বাট এখানে বলে দিয়েছে যে 21-এর মধ্যে 19-এর মধ্যে তো 50,000 টাকা দিবে, 25,000 টাকা দেবে পরে, তো তুই এখন অবশ্যই যেটা পরে দিবি সেটা পরেই লিখবি, তাই না? যেহেতু এটা 25,000 টাকা পরের বছরে দিবি, তো মর্গেজ পেয়েবল অবশ্যই তুই পরের বছর যেটা অ্যামাউন্টটা দিবি সেটাই লিখবি, আর যেটা এই বছরে দিচ্ছি সেটাই তো লিখবি। কারেন্ট লাইবিলিটিতে তোর এই বছর যা হিসাব করা হয় সেটা লিখবি, আর নন কারেন্টে পরের বছর যেটা হিসাব করা হবে সেটা লিখবি। ইন এ শর্ট, এখানে লং করার মতো কিছু নেই আর। তুই বুঝলেও ইফ ইউ নো ইউ নো, ঠিক আছে? তো বুঝ না বুঝ, যদি এই বছরে যে লাইবিলিটি কাউন্ট করা হবে সেটা তোর কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়বে, যেটা পরের বছরে কাউন্ট করা হবে সেটা তো নন কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়বে। আন্ডারস্টুড এভরিওয়ান? এনি কোশ্চেন? আচ্ছা, এই 3 নাম্বার কোশ্চেনটা মানে বুঝতেছেন আর কি, কোশ্চেনটার সাথে আবার লাস্টের ইনকাম স্টেটমেন্টটা এটা কেমনে হয়েছে খুঁজে পাইতেছি না তো। এই কোশ্চেনটা না, হ্যাঁ, 3 নম্বর কোশ্চেন এটা। এই স্লাইডে যেটা, হ্যাঁ, তাহলে এটাই এই যে এটাই। মর্গেজ টর্গেজ এগুলা কোথায় পাইছস? এই যে মর্গেজ লেখা আছে, এই ও যে আচ্ছা, মর্গেজ এটা লেখা আছে, কোশ্চেনে। এই যে মর্গেজ লেখা আছে 80,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এগুলো একটু তাকাবি, না তাকায় ভুল হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ। আমি রেকর্ডটা বন্ধ করে দিই আগে। Okay.